সদস্য আমি একজন চেয়ারম্যান আমাদেরকে আমরা সরকার দিয়েছে। তো এই বিসিএস লিখিত পরীক্ষার এখন যেটা সিদ্ধান্ত হয়েছে যে কয়জনের হয়েছে এটা আমরা সুপারসিড করে সকলকেই নতুন করে ভাইবা নেওয়া হবে। অতএব এই আমাদের 44তম বিসিএস এ 11,732 জন প্রার্থীর পরীক্ষা নতুন করে নেওয়া হবে। এবং আপনারা জানেন ভাইবা বোর্ড ইজ এ ভেরি সেন্সিটিভ। এখানে নিজস্ব লোক থাকে, সাবজেক্টের লোক থাকে, সরকারের লোক থাকে। এই জায়গায় একটা নার্ভ কাজ করে এবং এই যে 5ই আগস্ট অথবা 8ই আগস্টের পরিবর্তিত সরকারের পরিপ্রেক্ষিতে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের পালসের আলোকে এই কমিটিগুলি কাজ করবে। এটা হলো 44। 45 বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে। প্রিলিমিনারি কতজন? 12,789 জনকে নেওয়া হয়েছে। এখন যেটা সিদ্ধান্ত হয়েছে এদের লিখিত পরীক্ষার খাতা যেটাকে বলে স্ক্রিপ্ট দেখা চলছে। এখানে সরকার সিদ্ধান্ত নিয়েছে এই যে লিখিত পরীক্ষা ফার্স্ট এক্সামিনার, সেকেন্ড এক্সামিনার, হোয়াট এভার ইট ইজ, এখন থার্ড এক্সামিনার দিয়ে সবগুলো করা হবে। এবং থার্ড এক্সামিনার যেটা দেখবেন, এবং আমি সরকারের পলিসিতে তারাই এক্সামিনার হয়, সেই থার্ড এক্সামিনার যেই খাতা দেখবেন সেই নাম্বারের ভিত্তিতে তাদের বাকি কার্যক্রম শুরু হবে। তাহলে এটা গেল আমাদের এদের সংখ্যা আপনার পেলেন 12,779। এই জন্য একবার আমি টোটালটা যোগ দিয়েছি সিলেকশন হওয়ার পরে যেটা হবে। 46তম বিসিএস এ আমাদের এরা পরীক্ষার্থী ছিল, মানে সিলেকশন হয়ে আসছিল 10,638 লিখিত পরীক্ষার মাধ্যমে আসছিল। এখন যেটা সিদ্ধান্ত হয়েছে নতুন পিএসসি, এক্ষেত্রে সম্ভাব্য বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ইতিমধ্যে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে সমসংখ্যক, অর্থাৎ এই যে 10,638 প্লাস 10,638, তার মানে আমরা 21,276 জন লিখিত পরীক্ষাকে তুলে এনে এদেরকে বাকিটা মূল্যায়ন করা হবে। তার মানে ডাবল। যেখানে ছিল হয়তো একটু সময় লাগবে, বা ইট উইল বি প্রসেস, এবং কোনো কোশ্চেন না থাকে, বিতর্কিত যাতে নিয়োগ না হয়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। 47তম বিসিএস যেটা নিট অ্যান্ড ক্লিন, এটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। আপনারা জানেন পিসি ফাউন্ডেশন করার পরেও দু একটা বিষয় আছে, সেটা আমি পরে বলি। এখানে 3,487টি পদের বিজ্ঞপ্তি জারির পর্যায়ে। এটা আমরা পিএসসি ফার্স্ট বিজ্ঞপ্তিটা দিলেই এই বিজ্ঞপ্তিটা দিবে 3,487 জন। তাহলে এই টোটাল আমরা দেখেছি আমাদের ক্যাডার এবং বিসিএস এর একটা দেখবেন যে নন ক্যাডারও থাকে। এই দুইটা মিলে হলো 18,149। ক্যাডারে হলো 12,710, নন ক্যাডার হলো 5,439। এই হলো আমাদের একটা তথ্য শেয়ার করলাম যে দীর্ঘদিন ধরে মানুষ চাকরি এবং বিসিএস ফরমেশন অনেকগুলো হয়েছে, সরকারের সর্বশেষ অবস্থান আমি আপনাদের মাধ্যমে জানালাম। এটা হলো একটা বিষয়। এর বাইরে এই কাগজটা পাওয়ার দরকার লাগলে আমি পিআর সাহেবকে বলবো, ইফ ইউ নিড আমরা এই কাগজটা আপনাদের শেয়ার করতে পারি। কারণ আপনারা যার যার মতো করে নিউজ করবেন, যার যার মতো করে লিখবেন, তথ্যগুলোকে যার যার মতো করে আপনার অ্যানালাইসিস করবেন। এই লিবার্টি ইজ ইয়ার্স। নাম্বার 2 হলো যে বিষয়গুলো একটু জরুরি, অনেকেই প্রশ্ন করেন, অনেক সাংবাদিক ইন্ডিভিজুয়াল করেন, অনেকের জানতে চান, আপনাদের মাধ্যমে জানতে চান, অনেকে আমাদের এখানে দল বেঁধে এসে জানতে চান। এটা হলো বাস্তবতা, কারণ দীর্ঘদিন ধরে এগুলো হচ্ছে না, তো হয়নি। তো বিসিএস রিক্রুটমেন্টের ব্যাপারে আমাদের কয়েকটা বিষয় সিদ্ধান্ত হয়েছে। যেহেতু ক্যাবিনেট সেক্রেটারি আমাদের নতুন যোগদান করেছেন, আমরা এটা একটা এসএসবি বলে এটা ফরমেশন হয়েছে। ডিএস টু জয়েন্ট সেক্রেটারি, এই প্রমোশনটা আপনারা শর্টলি শুরু হবে। যেহেতু অনেকের প্রমোশনের পদোন্নতি হওয়ার পরে পদ দেওয়া যায়নি, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু ব্যাচ ওয়াইজ আবার প্রমোশন আবার ডিউ হয়ে যায়, এটা আবার আরেকটা হিস্ট্রি। এটা একটা জয়েন্ট সেক্রেটারি টু এডিশনাল সেক্রেটারি, এটা একটা। আরেকটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা নিয়ে অনেক বিতর্ক এবং অনেক কিছু অনেক দিন অনেক কিছু হয়ে আমরা আজকে আবার বসলাম, সেটা হলো নতুন ডিসি ফিটলিস্ট। এই কাজটা শুরু হবে এবং এই কাজটা আমরা গতবার যেরকম তাড়াহুড়া দিনে রাতে, মানে আনলিমিটেড একটা সিচুয়েশনে কাজটা করতে হয়েছে। দেয়ার ওয়াজ লট অফ ল্যাবস অর হোয়াট এভার ইট ইজ। আপনারা যেভাবে বলে মাঠ কিন্তু এখন ভালো। আমরা অনেক ডিস্ট্রিক্ট বিবিএফ কমিশন ট্যুর করেছি, দে আর ফাইন। তারপরও সরকারের সিদ্ধান্ত আমরা নতুন ফিটলিস্ট করে নতুন ডিসি এগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো এবং এই কাজটা এসএসবির মাধ্যমে শুরু হবে ভেরি সুন।
আচ্ছা, বঞ্চিত যারা অতিরিক্ত সচিব প্রমোশন পেয়ে হয়েছেন 13 দিনে 3 প্রমোশন, ইট ডাজন্ট ম্যাটার, তারা সারা বছরই বঞ্চিত ছিলেন। এই বঞ্চিত যারা অতিরিক্ত সচিব হয়ে চাকরির শেষ প্রান্তে, তাদেরকে সিদ্ধান্ত হয়েছে যে গ্রেড 1 দিয়ে তাদেরকে, মনে করেন 15 দিন আছে, 1 মাস আছে, 2 মাস আছে, এই বঞ্চিত সকল কর্মকর্তাকে আমরা গ্রেড 1 দিয়ে বিদায়, এই একটা সিদ্ধান্ত। এটা আমি মনে করি অনেকেরই মনের দুঃখ, প্রমোশন হবে এবং সামাজিকভাবে, পারিবারিকভাবে, আর্থিকভাবে তারা বেনিফিটেড হবে। এইটার জন্যই মানুষ চাকরি করে এবং এটার জন্যই মানুষ, আমরা অনেক কিছু দাবি ইত্যাদি দাবি করার আগেই যেতে হয়, যেন সরকার আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি। আরেকটা হলো আধার ক্যাডার, এদের এন্ট্রি এবং কিছু বিধিবিধান আছে। আধার ক্যাডারের প্রমোশনটা বিধি মোতাবেক প্যারালাল শুরু হবে। অতএব আর নতুন করে দল বেঁধে দাবি করার কিছু নেই। যে বিষয়গুলো অলরেডি আইডেন্টিফাইড, সেই বিষয়গুলো সরকার স্বচ্ছতার সাথে বিধি মোতাবেক যার যতটুকু প্রাপ্য এগুলো যাতে পায়, সেই বিষয়ে আমরা কাজ করছি। আজকে যেহেতু আমরা এটা নিয়েই কথা বলছি, এটা নিয়ে আপনাদের প্রশ্ন থাকতে পারে, অথবা আপনাদের কোনো, আমরা কি বলবো, যে যারা এর চেয়ে বেশি জানেন, টু বি ফ্র্যাঙ্ক আমাদের চেয়ে বেশি কিন্তু সাংবাদিক ভাইরাও অনেক সময় জানে। আমি হয়তো যে খবরটা আজকে জানি, অনেক সাংবাদিক ভাই বলে যে স্যার আমি তো এটা গতকালকে জেনেছি। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট আপনাদের অনেক সাংবাদিকরা যারা অনুসন্ধিৎস, এটাকে কি বলে, যে সাংবাদিকতা করেন, হ্যাঁ, থরো, তারা কিন্তু ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড অনেকেই পান। এটা আপনাদের জন্য একটা অর্জন। এবং এই সাংবাদিকতা করতে যে আপনারা অনেকে আহত এবং নিহত হন, এটাও সত্য। তাহলে ইউ আর পার্ট অফ দি গভর্নমেন্ট অ্যান্ড সিটিজেন, অ্যান্ড ইফ ইউ ভ্যালু ইউ দ্যাট। আমি প্রধান উপদেষ্টার একটা কথা আজকে আমি রিপিট করতে চাই। উনি আমাদের সশস্ত্র বাহিনী দিবসে অনেক কথার মধ্যে একটা খুব মূল্যবান, অনেক সবই মূল্যবান কথা, এটা আমার খুব ভালো লাগছে। আমরা আজ থেকে কেউ শত্রু নই, আমরা বন্ধু। সর্বশেষ যে আন্দোলনের ভিত্তিতে পরে এক দফায় পরিণত হলো, 7% আদার্স, 93% আপনার যেটা হলো মেরিট, যে এক্স্যাক্টলি ওই লাইনের যে ব্যাখ্যা, ওইটাই ফলো করা, এর বাইরে নতুন আর কিছু নাই। কতদিনের মধ্যে হবে? বলেন বলেন। স্যার মানে ওই যে গ্রেড 1, আচ্ছা, ফ্লেক্সিবল করার প্রথম হলো দীর্ঘদিন ধরে টু বি ফ্র্যাঙ্ক আলাপ আলোচনা এবং নানান কারণে নিয়োগ হয়নি, নিয়োগ বন্ধ। অনেকগুলো নিয়োগ আপনি পুলিশে দেখেছেন যে একবারে বাতিল। সেই জায়গাটায় যদি ভ্যাকুয়াম না হয়, টু বি ফ্র্যাঙ্ক এখন অতিরিক্ত সচিবের আমাদের যে সংখ্যা, মাঠে সিনিয়র সচিবের সংখ্যা তার চেয়ে অনেক 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 কম। এটা হওয়ার কথা ছিল পিরামিড, এখন উল্টা হয়ে গেছে, এটা একটা কারণ। আর 2 নম্বর হলো পিএসসি নিয়ে অনেক কথা ছিল, সেগুলো আমার চেয়ে আপনারা ভালো জানেন। পিএসসি ড্রাইভার, পিএসসি মডারেটর, কোশ্চেন সেটার। পিএসসি যাতে ফাংশনাল হয়, পিএসসি কিন্তু জনপ্রশাসনের একটা কনস্টিটিউশনাল বডি, এটা আমরা গোছাই দিচ্ছি কেন? এত বড় আমরা যদি বলি, আন্দোলন যদি বলেন, রেভলিউশন যদি বলেন, বিপ্লব যদি বলেন, মুক্তি যদি বলেন, যে আশা আকাঙ্ক্ষায় সরকার হয়েছে, এই আশা আকাঙ্ক্ষার মধ্যে একটা হলো তরুণ। তাদের কারণে আমরা আজকে এখানে। এই তরুণরা যাতে, আর বিভিন্ন ক্ষেত্রে চাকরি হবে, 5.5 লাখ পোস্ট খালি আছে, 5.5 লাখ। তার মধ্যে অন্তত বিসিএস এ যদি আমরা এতজন ইমিডিয়েট এটা নিতে পারি, এটা তো আমাদের কারো আর কোশ্চেন থাকার কথা না যে আমরা সবাই তো হবে না, এটা জানেনি। তারপরে স্কোপটা করা হচ্ছে। দিস ইজ দি রিজন। কতদিনে এটা প্রক্রিয়াটা শেষ হবে? আচ্ছা, প্রোগ্রামটা শুরু আমি বলি। প্রথম যেটা উল্টা দিক দিয়ে যাই, 47তম যেটা, সেটা তো ফ্রেশ রিক্রুটমেন্ট অ্যানাউন্সমেন্ট করবে। পিএসসি পুনর্গঠন হয়েছে, পিএসসি ফরমেশন হয়েছে, আমাদের চাকরির বয়স 32 এবং 4 বার পরীক্ষা দিতে হবে, সেই আইনটা হয়েছে। একটা শুধু যেটা আজকে কোন পত্রিকার জন্য আমি দেখলাম কভার করেছে, সেখানে তথ্যটা একটু বিভ্রান্তিকর আছে। সেটা হলো আজকে ক্যাবিনেটে একটা মিটিং আছে, সচিব ক্যাবিনেট, সেই মিটিংয়ে একটা এজেন্ডা থাকে, সেখানে এটা যাবে। এখান থেকে আমাদের এই জনপ্রশাসনের এই বিজ্ঞাপনটা যাওয়ার, সেখান থেকে এটা যাবে লেজিসলেটিভে। লেজিসলেটিভ থেকে আমাদের এখানে আমরা সামারিটা দেবো চিফ অ্যাডভাইজার, সামারি অ্যাপ্রুভ হয়ে গেলে যখন পিএসসি কে আমরা দিব,
দেওয়ার পরের দিনই তারা রেডি হয়ে বসে আছে বিজ্ঞাপন দিতে পারবে। এটা হলো ফার্স্ট বিজ্ঞাপন দিলে। আমরা এবার বলছি 2 বছর লাগাবেন না। এইবার প্রথম আমরা পিএসসি সবাইকে ডেকে আনছিলাম আমাদের ক্যাবিনেটে, আমাদের যারা এটার সাথে জড়িত, আমাদের একটা মত বিনিময় হয়েছে, আপনারা হয়তো দেখছেন, একটু আপনারা ছিলেন না কিন্তু 2-4 জন ফেসবুকে দিয়েছে, আমার সাথেও ছিল। এটা পিএসসি কে বলা হয়েছে যে ইউ উইল বি মোর ইফেক্টিভ। আমাদের মতো অফিসাররা আছে, তা আমরা যদি অনেক সময় আপনারা দেখেন, আমাদের সাথে সাথে আপনারাও দেখেন, আমাদের টাইম লাইন অনেক সময় কতক্ষণ বেশি থাকতে হয়, কত আগে আসতে হয়, বিকজ অফ সিটিজেন অ্যান্ড স্টেট। ওনাদেরকেও বলা হয়েছে এটা একটা রুটিন ডিউটি, বিজ্ঞাপন করার পর থেকে যত মান পাওয়ার লাগে আমরা দিব, এবার জন্য এবার 2 বছর না লাগে, শর্টেস্ট পসিবল টাইমে এটা যাতে এই অন্তত 47 ব্যাচটা জয়েন করতে পারে। আর আগের গুলো যে আমি ব্যাখ্যা দিলাম সেগুলো তো তাদের হাতে, যত তাড়াতাড়ি করবে তত তাড়াতাড়ি জয়েন করবে, তাদের গুলো নিয়ে আর কোনো কথা নেই, যে দে আর অল আন্ডার প্রসেস। আমি শুধু বিসিএস নিয়ে বললাম, ক্যাডার এবং নন ক্যাডার বললাম, প্রমোশন নিয়ে বললাম, ডিসি ফিটনেস নিয়ে বললাম, এর বাইরে আরো অনেক কিছু হচ্ছে দেখলাম আমরা আজকে। আমরা ইটস আইস ব্রেকিং। আমরা এরপর আরো মাঝে মাঝে, আমার তো মনে হয় এই রুমটা কি আপনাদের খারাপ লাগে না ভালো লাগে? স্যার, এই যে দ্রুত সময়ের মধ্যে করা হচ্ছে, সেদিন ক্রীড়া উপদেষ্টা বললেন যে শ্রম মন্ত্রণালয়ে গত 3 মাসের মধ্যে প্রায় 1 লাখ কর্মসংস্থান হয়েছে। এই মানে নিয়োগের সরকারি যে রাজস্ব খাতে নিয়োগ হয়েছে, প্রকল্প এবং রাজস্ব, তো এই নিয়োগে কি স্বচ্ছতা মানা ঠিকভাবে হচ্ছে কিনা এত দ্রুত করার বিষয়ে? এখন শুনেন, অন্যর ব্যাপারে আমার ভিতরে না যে কমেন্ট করাটা, আমি বলে ইফ আই সে লেস ইট ইজ বেটার। নাম্বার 1, নিয়োগ যে হচ্ছে না তা না, মাস্টার রোলের নিয়োগ হচ্ছে, ঘন্টা ভিত্তিক, আমেরিকার মতো হয়েছে, ঘন্টা ভিত্তিক নিয়োগ হচ্ছে, কিন্তু রেভিনিউ নিয়োগের একটা প্রসেস আছে, কমিটি করা আছে, বিজ্ঞাপন দিতে হয়, বিজ্ঞাপনের টাইম আছে, এগুলো অবশ্যই মেনটেন করে করতে হয়, নাহলে এই সার্ভিসগুলো আপনারা দেখেন মামলা মোকদ্দমায় অনেক ডিপার্টমেন্ট লোক নিতে পারে না। একটা ডিপার্টমেন্টের কথা বলি, ফরেস্ট ডিপার্টমেন্ট, এই মামলা মোকদ্দমা করে আপনি কয়েক বছর, মানে নট লেস দ্যান 10 ইয়ার্স একটা লোকের নিয়োগ দিতে পারে না, অথচ 400-র বেশি পোস্ট খালি, কালকে আপনি লোক নিয়ে দিতে পারবেন। মামলা মোকদ্দমা উইদিন দি জব, এটা একটা কমন প্র্যাকটিস হয়ে গেছে। যদি স্বচ্ছতার সাথে নিয়োগগুলো হয়, মামলা মোকদ্দমা হবে না। আমরা চাই যে যেখানে জয়েন করুক। আমি দেখলাম অনেকেই বলছে আমি চাকরি করে আমার বাবা আমাকে হজে নিতে চাই, আমি বিয়ে করতে চাই, ইত্যাদি নানানটা। তার চাকরি যদি অ্যাটেস্টেড হয়, কোনটা হবে? আমরা চাই সে সুন্দর সুচ্ছ একটা স্বাভাবিক জীবনে জয়েন করুক। আর সরকার যেহেতু নানান কারণে এখন এমন একটা স্টেজে স্যালারি এসেছে, টু বি ফ্র্যাঙ্ক, এটা একেবারে আশেপাশে দেশের চেয়ে কম না। আচ্ছা, আপনার শুনবো, আজকে তো অনেকদিন পর, এক এক করে বলেন। আমি বলতে চাই যেটা, সেটা হচ্ছে যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে এই সরকার এসছে এবং আপনি এই চেয়ারে বসছেন, কিন্তু প্রমোশনের ক্ষেত্রে বরাবরই আমরা দেখে আসছি অতীতে যে কোনো সরকারের সময়, সেটা হচ্ছে যে পদোন্নতি পদ ছাড়াই হচ্ছে, পদ নাই, তারপরেও অ্যাডমিন ক্যাডারের যাদের পদোন্নতির যোগ্যতা অর্জন করে, আপনাদের ভাষায় মানে এত বছর হয়ে গেছে, তাদের কিন্তু পদ ছাড়াই পদোন্নতি দিচ্ছেন, সুপার নিউমারি পদ সৃষ্টি করে তাদেরকে দেওয়া হচ্ছে, অনেক সময় পদ না থাকলেও দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে আদার্স ক্যাডারের এমনও অনেক ক্যাডার আছে, আপনি যদিও আজকে বলেছেন যে তাদের স্বচ্ছতা এবং যতটুকু প্রাপ্য সেই দিবেন, কিন্তু অতীতে কিন্তু এই বিধি অনুযায়ীও দেওয়া হয়নি, বারবার ওই জায়গাগুলো খালি থাকছে এবং তাদের মধ্যে এক ধরনের হতাশা, যে কারণে এখন অ্যাডমিন ক্যাডারে ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং অন্যান্য টেকনিক্যাল পার্সোনেরাও এখানে এসে প্রতিযোগিতা করতেছে, বলতেছে যে আমরা বুয়েটের সবচেয়ে ভালো, কিন্তু এসে অ্যাডমিনের অধীনে আমাদেরকে নানান ভাবে। এই ক্ষেত্রে আপনার সরকারে আপনি দায়িত্ব নেওয়ার পর এখন এই পদোন্নতির ক্ষেত্রে এই বিষয়গুলো আপনারা কি আগের মতোই, মানে ওই নিয়মের মধ্যেই থাকবেন, নাকি এদেরকেও যথাযথ মূল্যায়ন করবেন? আপনার এই প্রশ্নটা অনেক ভ্যালিড এবং অনেক দিনের, বিগত 16 বছরের কথা আমি বলতে চাই না, যেহেতু আমি 16 বছর বাইরে ছিলাম। হঠাৎ করে যে আপনি ঠিকই বলেছেন, আজকে যদি এই রক্তের বিনিময়, এই আমাদের শহীদদের বিনিময় এবং আমাদের তরুণ সমাজের বিনিময়ে এই 5ই আগস্ট না ঘটতো, আমরা যেটাকে বলি 36 জুলাই, তাহলে আমারও এখানে থাকার কথা না, আমার লাইফ তো ক্লোজই করেছিলাম। তাহলে আপনারা আজকে যে কথাগুলো বলতে চাচ্ছেন, আপনাদেরও অনেক লিমিটেশন ছিল, আমি এটা মনে করে দিতে চাই না, বাট ইউ আর অলসো ইন দি প্রসেস অফ দি লিমিটেশন, আই নো, উই নো, এন্ড ইউ অলসো নো। সেইগুলা ঘাটাঘাটির দরকার নেই। আপনি যেটা বলছেন,
এই বিগত সময়ে যেভাবে প্রমোশন দেওয়া হয়েছে, আমরা বলছি থাকে অ্যাপেক্স, এটাকে এইরকম করা হয়েছে, পদ নাই, প্রমোশন নেই, 700 এডিশনাল সেক্রেটারি, 500 জয়েন্ট সেক্রেটারি, আপনার সেক্রেটারির পদ 70 জন, সবাইকে যদি সরাইয়া দেন তাহলে মাত্র 70 জনকে করতে পারেন, বাকি লোকের কি হবে? আর আপনি যেটা বলেন আধার ক্যাডার ব্যাপারে একটা ব্যাখ্যা আছে, অনেকে জানে, এটা জানে না, সেটাকে বলে পুল, সেন্টার পুল। সেটা ডিএস লেভেলে যায়। ডিএস লেভেলে যখন যায়, অ্যাডমিন ক্যাডার থেকে একটা এজে যায়, আর অন্য যে 27টা ক্যাডার থেকে আসে, তারা যেদিন ওইদিকে এজে ঢুকলো ওই দিন থেকে তার সিনিয়রিটি, কিন্তু এর আগে দেখা গেল তার সার্ভিস হয়তো 27, 28, 29 বছর হয়ে গেছে। এখন এনামেলিটো এখানেও অনেকে দাবি করে যে আমি এত বছর চাকরি করে আসলাম, কিন্তু আইনে বলা আছে আপনি যেদিন পুলে ঢুকবেন ওই দিন থেকে আপনার সিনিয়রিটি। অথবা আপনি যারা চাচ্ছেন, আমি ব্যক্তিগতভাবে মনে প্রাণে চাই সার্ভিসে ডিসিপ্লিন ফিরে আসুক। একটু আগে কয়েকটা কথা বললাম, এই যদি ডিসিপ্লিন ফিরে না আসে, এই দলাদলি অথবা একজন অ্যাপ্রোচের বিরুদ্ধে, আমি যে কারণে একটা কথা, আমরা মাননীয় উপদেষ্টার কথাটা আমি রিপিট, তাহলে কিন্তু এখনই অনেক পরিবেশ ভালো হয়ে যাবে। আপনারা অনেক নেগেটিভ নিউজ উইদিন দি মিনিস্ট্রি করতে বাধ্য হয়েছেন, এবং এটা করেও আপনাদের ভালো লাগেনি, কিন্তু করছেন। নিউজ মানে নিউজ, ভালোটাও নিউজ, খারাপটাও নিউজ। বলেন। আচ্ছা, এটা হলো ওই প্রথম কথাটাই আমরা বলি, ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা যায়। আমি এটাকে পজিটিভলি নিয়েছি। যে পত্রিকা অথবা যে মিডিয়া যেটা প্রচার করেছে, হয়তো তারা না বুঝে অথবা ভুল বুঝে করেছে, এখন তারা রিয়েলাইজ করেছে ইট ওয়াজ রং। এর বেশি আমি বলবো না। 2 নম্বর, এইটার জন্য আমাকে 3 জন হাই পাওয়ার মাননীয় উপদেষ্টার তদন্ত ফেস করতে হয়েছে। ক্যাবিনেট থেকে একটা তদন্ত কমিটি করে দেওয়া হয়েছিল, এবং টেকনিক্যাল যে রিপোর্টগুলো ইউএস এবং আমাদের ডিজিএফআই এবং অন্যান্য সংস্থার যেটা আছে ভেরিফাই যে করে, এগুলো আপনারা আমার চেয়ে ভালো নাম জানেন। এত মোটা একটা, আপনি কি বলবো, রিপোর্ট, এইটা প্রসেস হয়ে চিফ অ্যাডভাইজারের কাছে গেছে। চিফ অ্যাডভাইজার যেভাবে নথিভুক্ত হয়, আমরা মামলা আদালতে করি, এটা নথিভুক্ত হয়েছে, এবং এখানে কমেন্ট হলো এটা একটা ভুয়া, বানোয়াট, মিথ্যা রিপোর্ট করা হয়েছে। এখানে আরো একটু অতিরিক্ত যোগ দিই, এটা মোখলিসুর রহমান তাদের টার্গেট ছিল না, তাদের টার্গেট ছিল জনপ্রশাসন সচিব, এবং তাদের আরো টার্গেট ছিল ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল হোয়াট এভার ইট ইজ। যদি এই পদটাকে আমরা যদি ভার্নালেবল করতে পারি, তবে একটা একটা করে সরকারের, আমরা যদি ক্রিকেটের ভাষা বলি, স্টাম্প পড়ে যাবে। দ্যাট ওয়াজ দি পাস। এবং আলটিমেটলি, যেহেতু আমি সারা জীবন একইভাবে জীবনযাপন করেছি, এখনো করি, আমি পজিটিভ লোক, এবং আমি যেহেতু জনপ্রশাসনের সচিব, মানে আমাদের এই মিনিস্ট্রির মাধ্যমে অন্য সব মিনিস্ট্রি এক ধরনের অভিভাবক বলা হয় অথবা গার্জিয়ান, আমার মাধ্যমে কোনো কিছু নেগেটিভ অথবা আমার মাধ্যমে কোনো কিছু যার পাওয়া এটা না হোক, এটা ঘটবে না ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ জি। আচ্ছা, এটা আমি সরাসরি উত্তর দিতে পারবে পাবলিক সার্ভিস কমিশন, কিন্তু যেহেতু পাবলিক সার্ভিস কমিশন আমাদেরই একটা কনস্টিটিউশনাল বডি, এই জন্য এই কাজটা যাতে তাড়াতাড়ি হয়, উই আর ফলোইং আপ। আমাদের যে কোনো মিটিংয়ে আগে পিএসসির সেক্রেটারিকে ডাকা হইতো না, এখন আমাদের মন্ত্রণালয়ের কোঅর্ডিনেশন মিটিং অথবা অন্য যে কোনো মিটিংয়ে পিএসসির সেক্রেটারিকে ডাকা হয়, কারণ যেহেতু কনস্টিটিউশনাল বডি, আমাদের গভর্নমেন্টের মেসেজটা তার মাধ্যমে আমরা দিচ্ছি, এবং টাইম পাস যত তাড়াতাড়ি নেওয়া যায়, কমিটিগুলো করা যায়, ভাইবা শুরু করা যায়, খাতা দেখার এক্সামিনার নেওয়া যায়, যেগুলো আগে বললাম, এগুলো যদি আগায়, আমরা যদি বললাম 47টা হলো 2 বছরের কমে যদি নিতে, অন্যগুলো তো আরো কম সময়ের মধ্যে হবে অবশ্যই, এবং উই আর ফলোইং আপ। টু বি ফ্র্যাঙ্ক, আপনারা যেমন আপনাকে ফলো করেন, পজিটিভ কারণে ফলো করেন, আমরাও এই প্রতিষ্ঠানকে এবার অন্যান্য বাড়াচ্ছে অত্যন্ত ক্লোজলি ফলো আপ করতেছি, যাতে কেউ কোনো বলতে না পারে যে 2 বছর। আমি পিএসসি সেক্রেটারি ছিলাম, 2 বছর লাগার কোনো কারণ নাই। আপনার বোর্ড যদি 20 জন মেম্বার থাকে, আপনারা জানেন 20টা বোর্ড হবে, চেয়ারম্যান বোর্ড করলো না। আপনারা জানেন পিএসসি স্ট্যান্ডার্ড ডেইলি একটা বোর্ড 20 জনের নেয়,
20 জন বাই 20 কতজনের ভাই একদিনে নেওয়া যায়? 400 পার ডে। আমরা যদি এরকম বলি, এটা তো পার ডে ঘন্টা হিসেবে টাকা বেড়া সবাই জানেন তো, এটা কিন্তু স্যালারি না, যারা মেম্বার স্যালারি, আর ভাইবা যারা নেয় ঘন্টা হিসেবে টাকা, এটা অনেক বাড়ানো হয়েছে। যদি শুক্র শনিবারই আমরা নেই, আমরা যদি বলি কেন হোয়াই ফ্রাইডে স্যাটারডে, তাহলে কত কম সময় আমরা নিতে পারবো। আমরা আজকে আপনাদের মাধ্যমে যে কথাগুলো বলতেছি অফিসিয়ালি, এই কথাগুলোই আমরা পিএসসি কে জানাবো ইনশাল্লাহ। স্যার, একটা ছোট্ট একটা বিষয় উনি অনেকদিন ধরে প্রশ্ন করেন, আজকে করুক। আপনারা এখানে বলছেন যে যারা অবসরে চলে যাবেন, জি, বঞ্চিত কর্মকর্তাদের মধ্যে যারা অবসরে মানে শেষের দিকে আসছে যাবে। ঠিক আছে, যাদের 20 দিন 1 মাস থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের সবাইকে অতিরিক্ত সচিব হিসেবে গ্রেড 1 পদোন্নতি দিয়ে তাদেরকে সম্মান অতিরিক্ত তারা আছেই। হ্যাঁ, আমার জানার আগ্রহ হলো এই যে সবাইকে কি আপনি গ্রেড 1 পদোন্নতি দিতে পারবেন? এখন আপনাকে বলি নাম্বার 2 না, এটা উত্তর দিয়ে দিন, নাহলে জটিল হয়ে যাবে। আমি দ্বিতীয় প্রশ্ন মনে রাখেন, আপনাকে বলি, সরকারি চাকরিতে প্রবেশের আইন বয়স বাড়াইছেন আপনারা, কিন্তু অবসরে যাওয়ার আইনটা বাকি, এটা চলে আসে, এটা নিয়ে কর্মকর্তার মধ্যে এক ধরনের মনোবেদনা আছে। জি, আচ্ছা, আপনার প্রথম শেষের প্রশ্নটা আগে উত্তর দিই। জনপ্রশাসন কমিশন একটা হয়েছে, মাঝে মাঝে আপনারা কথাও বলেন, স্যার আবার যেদিন মিনিস্ট্রি বলবেন কথা বলবেন, সেটা হলো এই, আমি এটা মেম্বার সেক্রেটারি। এইটাতে আপনি যে কথাগুলো বলতেছেন, এইগুলো অলরেডি 70,000 লোক আমাদের ওয়েবের মাধ্যমে তাদের কোশ্চেনের উত্তর দিয়েছে, 70,000 অলরেডি। আমরা যেটা করব, এই যে বিষয়গুলো বলতেছেন, সামনের দিনগুলোতে যাতে দেশ থাকবে, মানুষ থাকবে, আমরা থাকবো, তাই না? এইগুলো যাতে আমরা গঠনমূলক ভাবে করে যেতে পারি, সেই জায়গাটা আপনার আমার উত্তর জনপ্রশাসন কমিশনের মাধ্যমে করব। এটা হলো একটা। এবং যারা সাংবাদিক আছেন তাদের জন্য বলে রাখি, আমরা প্রেস ক্লাবের মাধ্যমে অল জার্নালিস্টকে একদিন একটা স্টেক হোল্ডার দেবো, আমাদের হেলথ কমিটি, সেটা আমরা রাজশাহী থেকে শুরু এসে আপনাদেরকে জানাবো, সেখানে আপনাদের কি শুধু শুনবো, এই একটা আমাদের বাকি আছে। আচ্ছা, আপনি একটা বলেছেন সব অতিরিক্ত সচিব, এখন আমি একটা আইনের কথা বলতে হয়। সরকারি যারা চাকরি করি বিধিবিধানের মাধ্যমে করে, যদি ফৌজদারি মামলা থাকে, যদি দুদকে মামলা থাকে, যদি ডিসিপ্লিনারি মামলা থাকে, যদি আমাদের কারো বিরুদ্ধে কারো, যেমন এমন মামলা আছে, মোটরসাইকেল চুরির মামলা আছে, এক কলিগের মোটরসাইকেল আরেক কবি, মানে মামলা মোকদ্দমা অভিযোগ তদন্ত যদি থাকে, এদেরকে বিবেচনায় আনা হবে না। যেমন আমরা তাড়াহুড়ো করে 13 দিনে 3 প্রমোশন দেওয়া হয়েছে, আপনারা তো ছিলেন সাক্ষী, আমি তখন আসি নাই। এর মধ্যে অনেকেই মামলাবাজ, মামলা খাওয়া, দুর্নীতিপরায়ণ, তারাও ঢুকে গেছে। এখন এগুলো বাছাই করা হচ্ছে, ডিমোশন তো দেওয়া যাচ্ছে না, বিদায় করা হচ্ছে। বিদায়ের সংখ্যা খুবই কম। কিন্তু আপনি যেটা বললেন, আমি একমত আপনার সাথে, খুবই ভাইটাল কোশ্চেন। সবাইকে কি গ্রেড 1 দিবেন? না, তাদেরকে গ্রেড 1 দেওয়া হবে না। থ্যাংক ইউ। স্যার, একটু ছোট্ট একটু সাবমিট করে নিয়ে একটু মাইকটা অন করুন। এখন বলি, আপনার কথার একটু লম্বা উত্তর হবে। একটা রেভলিউশনের মাধ্যমে সরকার আসছে, এটা কিন্তু নর্মাল চেঞ্জ না, অথবা কেয়ারটেকার না, অথবা আমরা যেভাবে আপনার 3 মাসের একটা সরকার ছিল না। রেভলিউশনটা ব্যাখ্যা নিয়ে আমার লাগবে না, আপনারা ভালো জানেন, ইউ নো বেটার দেন আস। আপনারাও মাঠে ছিলেন, আমিও ছিলাম। আমার যোগদান করার আজকে 70 দিন। মাননীয় উপদেষ্টারা যে কথাটা বলেন, অনেক সময় তাদের ডেজায়ার কিছু থাকে, যখন ডেজায়ার থাকে, দেখা গেল যেই মিনিস্ট্রি থেকে তাকে আনা হচ্ছে তারও সে ডেজায়ার, তখন দুই পক্ষেরই যদি লিখিত চাহিদা থাকে, তখন আমাদের জন্য একটু বিব্রতকর হয়, তাকে ওখান থেকে আনবো নাকি ওখানে রাখবো। তবে এখন যেটা বলছেন, কিছুদিন আগে এটা হয়তো কিছুটা ছিল, এখন অনেকটাই সচ্ছল, অনেকটাই স্বচ্ছতা, অনেকটাই গতিবেগ পেয়েছে। 2-4 জন ব্যক্তির বিষয়ে আমি জানি না কেন আমরা একটু চুজি হই, এটা হইতেই পারি। এই তাদেরকে আমি একটু বলি আরেকটা কারণ, ডেপুটি সেক্রেটারি পর্যন্ত আমি সর্বোচ্চ হলেও আমি বদলি করতে পারি, অনলি ডেপুটি সেক্রেটারি, এদের সংখ্যা কম। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইউনো আমি বদলি করতে পারি না, ইউনো বদলি করে কমিশনার সাহেব, এসিলেনের বদলি করে কমিশনার সাহেব, আমি শুধু ডিএস। সেই ডিএস এর সংখ্যার বাইরে জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, সেক্রেটারি, সিনিয়র সেক্রেটারি চুক্তি হলে প্রেসিডেন্ট,
সব আমাদের সামারি দিতে হয়। সামারি মানে তো বোঝেন, একটা পোস্টিং এর জন্য একটা ওই কথা লিখে নীল রঙের কাগজ, একটা সামারি যায়, সামারি অ্যাপ্রুভ হয়ে আসে, তারপর আবেদনকারী হয়। এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। তবে দীর্ঘদিনের যে জঞ্জাল ছিল এবং এত 16 বছরের মধ্যে যে ধরনের যারা ছিল, এদেরকে একবারে বাদ দিয়ে আপনি একবারে নিয়ে আসবেন এই পর্যায়ে, তারপরও করা হয়েছে। 16 বছরে 3 প্রমোশন দিয়ে অ্যাডিশনাল সেক্রেটারি, তাদেরকেও সেক্রেটারি করা হয়েছে। আপনার কথাটা ঠিকই ছিল, আস্তে আস্তে আমরা যেটাকে বলি আইস ব্রেকিং হচ্ছে, তবে গতি অনেক বেশি। বেশি সমস্যা আর নাই, বেশি সমস্যাই আর নাই। থ্যাংক ইউ। সরকারি কর্মচারীদের সম্পদ জমা দেওয়ার যে ডেডলাইনটা আছে এটার কি অবস্থা? আমি এটা কি বলবো, এটা হলো আমার সাথে মাননীয় সংসদ চিফের বাজারের কথা হয়েছে, যেহেতু উনি আমাদের মন্ত্রী, উনি শুধু চিফ আমার সাথে ওনার সাথে ডাইরেক্ট কাজ করতে হয়। অনেক সচিব আরামে আছে, পাশেই মন্ত্রী বসে, যত ঝামেলা উনি দেখে। আমার তো পাবলিক হিয়ারিংই তো দিন যায়, যেহেতু আমাদের মিনিস্টার ওইখানে। যেহেতু 10B ফর্ম অফ রিটার্ন, এদের সংখ্যা নট মোর দ্যাট কি বলবো 20,000 or 30,000 or whatever it is, কিন্তু সম্পদ বিবরণীর সংখ্যা হলো 15 লাখ, পিয়ন থেকে একেবারে প্রেসিডেন্ট। এটা আমরাও চিন্তা করছি, যেহেতু ওরা 1 মাস বাড়াইছে। এটা আপনাদেরকে এখন বললে হবে আনঅফিসিয়াল, কিন্তু আমি একটা চিঠি ইস্যু করবো, আমাদের আপলোড করবো, আপনাদেরকে দিব। আমরাও 1 মাস বাড়ানোর চিন্তা করতেছি। এটা আপনি বাড়াইলে 31 ডিসেম্বর 2024, কারণ অনেকে আমি টু বি ফ্র্যাঙ্ক এটা বুঝতেই পারতেছে না, এটা বোঝাইতেও সময় লাগবে। 16 বছর যে জিনিস হয় নাই, একদিনে আপনি কিভাবে করবেন? সবকিছু মাথায় বাস্তবতারও রাখতে হবে। একদিনে আপনি কি সব করতে পারতেছেন আপনার সংসারে, আপনার প্রফেশনে? কিন্তু চেষ্টা করতেছেন, এবং উই ভ্যালু অ্যান্ড উই রেসপেক্ট ইউর ইনিশিয়েটিভ, অফকোর্স। জি হ্যাঁ, উপদেষ্টাদের বিষয়টা শোনেন, আমি আপনাদের খেয়াল করছেন কিনা, এটা চিফ অ্যাডভাইজার অফিস থেকে মন্ত্রী পরিষদ থেকে আদেশ হয়েছে, এবং এদের আদেশটা আলাদা। আর আমরা যেটাকে বলি কর্মচারী, এখন তো কর্মকর্তা বলে না, কর্মচারী পিয়ন থেকে বেতন যে নেয় সেই কর্মচারী এক্সেপ্ট প্রেসিডেন্ট, সকলেরটাই হলো এই আমাদের এটার মধ্যে পড়ে, যেটা আমরা ফরম্যাট করে দিয়েছিলাম। আমরা দুদকের সচিবকে এনেছিলাম, 2 কমিটিতে উনি ছিলেন, যেহেতু দুদক তখন ফাংশনাল খুব একটা না, এখন তো দুদক আরো ডিসফাংশনাল। এটা কিছুই না, আপনার সিল গালা করে জমা দিবেন, এবং এটা নিয়ে যদি কখনো কারো কোনো সন্দেহ, কারো কোনো কথা, কোনো মামলা হয়, সেটা নিয়ে টানাটা নেই, অন্য রুটিন। তবে এটার একটা গুড সাইড আছে, সম্পদ বিবরণী দিতে গেলেই দেখবেন আপনার মধ্যে আপনার বিবেক সচেতন হবে, দেখবেন যে আপনার কত সম্পদ। এই জন্য আমাদের মাননীয় অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজার, যিনি অনেক দিন আগে, আমরা তখন বোধহয় কেবল চাকরিতে ঢুকছি অথবা ছাত্র, একটা আর্টিকেল লিখেছিলেন, পথের বাধা সরিয়ে নিন অথবা পথের কাঁটা সরিয়ে নিন। সেটার মধ্যে ছিল এইগুলোই। তার মধ্যে একটা ছিল, যদি আমরা আইটিতে যেতে পারি, আমরা যদি এটার মধ্যে চলে যাই, স্বচ্ছতায় চলে যাই, দুর্নীতি কমে যাবে। আপনার এক আইডি পাঞ্চ করে যদি সব ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পান, জমির তথ্য পান, ফ্ল্যাটের তথ্য পান, ক্যাশ, তারপর সঞ্চয়পত্র, ডিভিডেন্ড, আপনার যেটা বন্ড কিন্তু আপনি আনলিমিটেড কিনতে পারেন, কিন্তু সোর্স তো থাকতে হবে। এই কাজটাই হচ্ছে। হয়তো আমরা শুরু করলাম, হয়তো আমরা থাকবো না, আপনারা থাকবেন, হয়তো আপনারাও থাকবেন না। ইনশাল্লাহ দেশ ভালোর দিকে যাবে। এখনো কি একজনও জমা দিয়েছে? অনেক। হ্যাঁ বলেন। আমরা বোধহয় অনেকটাই কভার করছি, তারপর যদি বলতে চাই আমরা যেখান থেকে বলেন, আর 2টা নিয়ে আমরা শেষ করি। না, বঞ্চিতদের যেহেতু সংখ্যা বেশি, একটা বঞ্চনা কমিটি করা হয়েছে, আপনি জানেন কিনা? এই বঞ্চনা কমিটি হেডেড বাই এক্স ফাইন্যান্স সেক্রেটারি অ্যান্ড হু ওয়াজ দি ডাইরেক্টর অফ অল্টারনেটিভ অফ ওয়ার্ল্ড ব্যাংক, সেটা বিয়ামে বসে। 4 মিনিস্ট্রি 4 জন এডিশনাল সেক্রেটারি আছে। এরা হলো রিটায়ার করেছে যারা। আমি এখানে একটা পত্রিকা দেখেছিলাম, এদের সংখ্যা 8,000, কিন্তু পরে আমরা দেখলাম যে 2,500। পরে ওনারা এই 3 মাসের মধ্যে কাজ করতে করতে দেখলো যে 1,500। এরা কেউ যারা একদম সিনিয়র থেকে চলে গেছিল, আর প্রমোশন দেয়নি, এই ক্যালকুলেশন করে একটা সাইন্টিফিক মেথড দিয়ে, কেউ সচিব, কেউ অতিরিক্ত সচিব, কেউ যুগ্ম সচিব,
কেউ ডিএস। এই আদেশটা সামারি অ্যাপ্রুভ হওয়ার পেছনে থেকে আমরা আমাদের জনপ্রশাসন থেকে আদেশ জারি করব। আর এইটার এগেনস্টে ওনার সমস্ত দেনা পাওনা, কেউ কোটি টাকার উপর পাবে, এই টাকাটা এজি থেকে দিবে, আমাদের যেটা জনপ্রশাসনের অ্যাকাউন্টেন্ট জেনারেল সেখান থেকে দিবে। এটা কোনো সমস্যা না। এটা হলো একটা সাইড। আর বঞ্চনা বলেন, আর যেটা আমাদের বলি এতটুক দেশে এত জনসংখ্যা পোস্ট কয়টা, এটা একটা মূল সমস্যা। কোনোদিনই কি আমরা একদম স্বচ্ছ সুন্দর সাবলীল একটা অ্যাডমিনিস্ট্রেশন পাবো? আই ডাউট। তবে আমরা চেষ্টা করব। চেষ্টাটা হবে যে যার জায়গা থেকে। আমি 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 প্রশাসক, আপনি সাংবাদিক, কেউ আছে আপনার ইঞ্জিনিয়ার, আপনি একটা ভালো কথা বলছেন। আমি একটা আজকে উদাহরণ দেই। সর্বশেষ 3 দিন আগে যে আইজি পরিবর্তন হলো, এই আইজি সাহেব কিন্তু ডাক্তার, ফিজিশিয়ান, লাইক মাই ওয়াইফ। আমার ওয়াইফ ডাক্তার, আমার মেয়ে ডাক্তার, এই জন্যই কথাটা বললাম। আমাদের নতুন যে আইজি সাহেব উনিও কিন্তু ডাক্তার। তাহলে কতদিন আগে উনি চাকরিতে জয়েন করেছিলেন, আমাদের মতো বঞ্চিত হয়ে আবার আসছেন। এই ডাক্তার, ইঞ্জিনিয়ার, এগ্রিকালচারের ট্রেন্ড, আমার সার্ভিসে যদি বলি আমরা 100 জন সিলেক্ট হয়েছিলাম, 10 জন ছিল এগ্রিকালচার ইউনিভার্সিটির, 10 জন। আমাদের যিনি ফার্স্ট হয়েছিলেন ব্যাচে ফরেন সার্ভিস, উনিও ডাক্তার ছিলেন সেই সময়। এই ট্রেন্ড হঠাৎ করে আসে নাই। এই ট্রেন্ড আপনার আমার মনে হয় লাস্ট 30 ইয়ার্স, আরো বেশি হবে, আমার চাকরিতে হচ্ছে বেশি। আমরা আপনাকে নিয়ে শেষ করি, কারণ একই কথা বলতে হবে। অনেক কথা আমরা বলছি, কারণ আপনারা আপনাদের মতো করে লিখবেন, আর আমি শেষে একটা কথা বলে শেষ করব। বলেন। আমার পত্রটা আপনি দায়িত্ব নেওয়ার পরে পৃথিবীর সবচেয়ে সংক্ষিপ্ত একটা পত্র দায়িত্ব সফল হিসাবে দেখে হয়েছে। আপনি কি পরিমাণ সফল হিসাব পেয়েছেন, এইটা নিয়ে আপনারা অনেকেই নিউজ করেছিলেন যে পৃথিবীর সংক্ষিপ্ততম একটা সার্কুলার, 1 লাইন, তাও 1 লাইনে যতগুলো ওয়ার্ড থাকে তার চেয়ে কম, ভেরি পাওয়ারফুল। ইংরেজিতে একটা কথা আছে, ব্রিভিটি ইজ দি এসেন্স অফ উইট, সংক্ষিপ্ততাই বুদ্ধিমত্তার নির্যাস। ওই চিঠিটা ছিল তাই। এইটার আমাদের মন্ত্রণালয় যদি বলি, আমাদেরটাতে শুনলে এটা তো সারা বাংলাদেশ এটা পাওয়া যাচ্ছে। আর আপনারা যারা সরকারি মিডিয়াতে আছেন, সরকারি যেমন বিটিভি, তাদের কিন্তু জমা দেওয়া লাগবে। আমি যেহেতু বলেই ফেললাম এবং সরকারের সিদ্ধান্তই আছে, আমরা হলো আপনাদের মাধ্যমে সেটা বলবো না। উই আর ফ্রেন্ড। বারাণসী সিদ্ধান্ত উপর থেকে আমরা পেয়েছি। আমি সার্কুলারটা জারি করবো, আর আপনাদের মাধ্যমে আমরা 31 ডিসেম্বর 2024, এটার সাথে এনবিআর এর 10B ফর্মের একটা সম্পর্ক আছে। এরপর থেকে আমরা যেটা করবো, এবার কিন্তু নভেম্বর করছিলাম, এরপর থেকে তো অটো ডিসেম্বর, এরপর তো আর আমার আদেশ জারি করতে হবে না, এটা অটো ডিসেম্বর হবে। আর একবার যারা দিবে, এটা যখন আমরা যদি এটাকে আমরা যেটা বলছি যে অনলাইনে আনতে পারি, তাহলে আপনারই ভালো লাগবে যে পরের বছর আপনার সম্পদ বাড়লো না কমলো। শুধু বাড়বে না, কমতেও পারে। যে রিটায়ার করে গেল, আপনার দায় জানা হয়েছে, বাড়ি নাই, বাড়ি বিক্রি করে চলে গেলেন, আপনার সম্পদ কমে যাবে। বাড়ার সংখ্যা বেশি, সেই গ্রুপের কথা আমি বলতে চাই না। সেই গ্রুপ এখন অধিকাংশই কোথায় আছে, আপনারাই প্রতিদিন নিউজ করতেছেন, হেলমেট পরে নিয়ে আসতেছেন। আমার ব্যাটসম্যানই তো কয়েকজনকে নিয়ে আসছেন আপনারা। তো যাই হোক, এগুলো বলতে চাই না। আমরা যেরকম ভালো চাই, ভালো থাকতে চাই, ভালোবাসতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ।